হ্যালো এভরিওয়ান। ড্রাগ ডিসকাভারি এবং ডেভেলপমেন্ট এর যে টোটাল প্রসেসটা রয়েছে এটাকে আমরা মেইনলি তিনটা ভাগে ভাগ করে থাকি। প্রথম ধাপ ড্রাগ ডিসকাভারি, অর্থাৎ আমরা একটা লিড কম্পাউন্ডকে খুঁজে বের করব। অ্যাট ফার্স্ট আমরা ডিজিজকে খুঁজে বের করি যে কোন ডিজিজের এগেনস্টে আমরা একটা ড্রাগ ডিজাইন করব, সেই ডিজিজের জন্য একটা টার্গেট খুঁজে বের করব। তারপরে আমরা বায়োএসে চালাবো, লক্ষ লক্ষ কম্পাউন্ড থেকে আমরা এসের মাধ্যমে বেশ কয়েকটা কম্পাউন্ড খুঁজে বের করব যেটা কিনা সবচেয়ে বেশি প্রমিজিং রেজাল্ট দিচ্ছে ওই ইয়ের এগেনস্টে, ডিজিজের এগেনস্টে। তো সেইভাবে আমরা একটা লিড কম্পাউন্ডকে খুঁজে বের করি। এটা আমরা ড্রাগ ডিসকাভারির মধ্যে আলোচনা করি। সেকেন্ডলি, যখনই একটা লিড কম্পাউন্ডকে আমরা খুঁজে বের করলাম তখন এই লিড কম্পাউন্ডকে কিছুটা অপটিমাইজ করতে হয়, কারণ এই কম্পাউন্ডের মধ্যে নানা ধরনের টক্সিসিটি থাকতে পারে। এটা দেখা যেতে পারে যে অনেক বেশি ডোজের প্রয়োজন পড়তেছে। তো আবার এমন হতে পারে যে এটার ফার্মাকোকাইনেটিক প্রপার্টিগুলো ভালো না। তো আমরা যে কাজটা করব, এই লিড কম্পাউন্ডকে কিছুটা পরিমার্জন করব, করে এটাকে একটা ড্রাগ হিসেবে, একটা কমপ্লিট ড্রাগ হিসেবে এটাকে আমরা তুলে ধরব, বা এটাকে আমরা ট্রান্সফর্ম করব, কনভার্ট করব। তার জন্য আমাদের এই ড্রাগ ডিজাইনের নলেজ প্রয়োজন। তো এই লেকচারে আমরা স্পেসিফিক্যালি কিছু ইনিশিয়াল ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো, যার মাধ্যমে আমরা ড্রাগ টার্গেটের যে ইন্টারেকশন, ড্রাগটা টার্গেটের সাথে ইন্টারেক্ট করবে, টার্গেটের সাথে যে যুক্ত হবে, এটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। এটা আমরা ফার্মাকোডাইনামিক প্যারামিটারের মধ্যে নিয়ে আসি। তো আমরা শুরুতে খেয়াল করি ড্রাগ ডিজাইন অপটিমাইজিং বাইন্ডিং ইন্টারেকশন, অর্থাৎ বাইন্ডিং ইন্টারেকশনটাকে কিভাবে বাড়ানো যায়। তো প্রথম প্রশ্নই চলে আসবে যে বাইন্ডিং ইন্টারেকশন বাড়ানো এতটা প্রয়োজন কেন? এর কারণ টু ইনক্রিজ অ্যাক্টিভিটি। যত বেশি বাইন্ডিং হবে, যত ভালো বাইন্ডিং হবে, তত অ্যাক্টিভিটি বেড়ে যাবে, এর পোটেন্সি বেড়ে যাবে। অর্থাৎ অল্প ডোজেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা পেয়ে যাব। যত কম ডোজ লাগবে তত ডোজ ডিপেন্ডেন্ট টক্সিসিটি সেটাও হ্রাস পেয়ে যাবে। কারণ আমরা দেখতে পাই যে ড্রাগটা যখন আমাদের ব্লাডে যাবে, কাজ করবে, তারপর কিন্তু এটা মেটাবলাইজড এবং এক্সক্রিট আউট হয়ে যাবে বডি থেকে। তো যদি এর অ্যামাউন্টটা ব্লাডে অনেক বেশি যে উপস্থিত হয়, তখন কিন্তু এর মেটাবলিজম এবং এক্সক্রিশনে কিছুটা প্রবলেম করতে পারে। এছাড়া আদার্স যে সমস্ত আমাদের বডিতে রিসেপ্টর রয়েছে বা আমাদের ফিজিওলজিক্যাল ফাংশনসগুলো রয়েছে, তাদের সাথেও কিন্তু তারা এই যে হাই ডোজের ড্রাগগুলো তারা ইন্টারেক্ট করতে পারে। আমরা কিন্তু আসলে জানি না যে একটা ফরেন বডি আমাদের কোথায় যে কিভাবে হার্মফুল ইফেক্ট ফেলতে পারে। তো সেই জন্য আমাদের সবার প্রথম যে গোলটা থাকে সেটা হচ্ছে অল্প ডোজে কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেতে পারি। এতে করে ডোজ ডিপেন্ডেন্ট টক্সিসিটি যেটাকে আমরা বলি সেটা কমে যাবে। আমি লিখে দিচ্ছি, এটাকে আমরা বলি ডোজ ডিপেন্ডেন্ট টক্সিসিটি। সেকেন্ড আমাদের গোল হচ্ছে টু ইনক্রিজ সিলেক্টিভিটি। লিড কম্পাউন্ডকে আমরা এমনভাবে চেঞ্জ করব যাতে করে এর সিলেক্টিভিটি বেড়ে যায়। যেমন আমি যদি আমাদের খুবই সুপরিচিত অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বিটা ব্লকারের কথা বলি, বিটা ব্লকার, তো এরা যেটা করবে, বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরকে ব্লক করবে। এখন বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর এটা কিন্তু দুই ধরনের আছে। একটা হচ্ছে বিটা 1 যেটা আমাদের হার্টে পাওয়া যায়, আর একটা হচ্ছে বিটা 2 আদার দেন হার্ট মাসল, কার্ডিয়াক মাসল, অন্যান্য মাসলে পাওয়া যায়। স্পেশালি আমাদের স্মুথ যে ব্রঙ্কিয়াল মাসল রয়েছে সেইখানে এটা পাওয়া যায় বিটা 2 রিসেপ্টর। তো কিছু কিছু ড্রাগ রয়েছে যেরকম প্রোপ্রানোলল, প্রোপ্রানোলল এটা বোথ বিটা 1 এবং বিটা 2 দুইটাকে এটা ব্লক করে, অর্থাৎ ইনহিবিট করে। যখন বিটা 2 কেও সে ইনহিবিট করে ফেলে, তখন দেখা যায় যে যাদের অ্যাজমা রয়েছে বা অ্যাজমাটিক পেশেন্ট যারা, তাদের কিন্তু সিরিয়াস ব্রঙ্কোস্পেজম হয়ে থাকে, তাদের শ্বাসকষ্ট আরো বহুত বেড়ে যেতে পারে এবং এটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন পর্যন্ত গড়ায়। তো আমাদের যেটা দরকার ব্লাড প্রেশারের জন্য, জাস্ট বিটা 1টাকে আমরা ইনহিবিট করব যাতে করে হার্ট মাসল অ্যাক্টিভিটিটা কিছুটা কম হয়, পাম্পিংটা যাতে একটু কম হয় এবং এবং ব্লাড প্রেশারটা যাতে কমে যায়।
এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল, এবং সেখান থেকে আমরা বিসোপ্রোলল, তারপর এটিনোলল নামক সিলেক্টিভ কিছু বিটা ব্লকার আমরা আবিষ্কার করি। তারা যেটা করে, তারা শুধুমাত্র বিটা 1কেই ব্লক করে এবং ব্লাড প্রেশারকে কমায়, এবং যারা অ্যাজমাটিক পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কোনোই প্রবলেম তৈরি করে না। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের যেই রেজাল্টটা দরকার স্পেসিফিক সেই রেজাল্টের জন্যই কিছু পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, অপটিমাইজেশনের প্রয়োজন হয়, যাতে করে সাইড ইফেক্টগুলো কমে যায়। দ্যাট মিনস একটা হচ্ছে টক্সিক ইফেক্ট আর একটা সাইড ইফেক্ট। টক্সিক ইফেক্ট হয় ডোজের কারণে, যদি আমরা অনেক বেশি ডোজ দিয়ে দেই অধিকাংশ ক্ষেত্রে এই কারণে টক্সিক ইফেক্ট দেখা যায়। আর সাইড ইফেক্টস বলতে এটাও ওয়ান কাইন্ড অফ টক্সিক ইফেক্ট, কিন্তু এটা নর্মালি দেখা যায় কি, যে যদি সিলেক্টিভিটি না থাকে আদার দেন দ্য টার্গেট সাইট, যদি অন্য কোনো সাইটেও ড্রাগটা বাইন্ড করে, তখন আমাদের ডিজায়ার্ড ইফেক্টের পাশাপাশি সে কিছু অ্যাডভার্স বা সাইড ইফেক্ট শো করবে। তো এদেরকে কমানোর জন্যই সিলেক্টিভিটি খুব জরুরি। এখন কোন কোন স্ট্র্যাটেজি রয়েছে যার মাধ্যমে আমরা একটা ড্রাগকে অপটিমাইজ করতে পারবো, একটা লিড কম্পাউন্ডকে একটা প্রপার ড্রাগে আমরা কনভার্ট করতে পারবো? তার জন্য 9টা স্ট্র্যাটেজি কাজ করে। নাম্বার 1, আমরা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টকে চেঞ্জ করতে পারি, এবং আমি বলে রাখি আজকের এই লেকচারে আমরা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট নিয়েই কথা বলবো। সেকেন্ড, এমন হতে পারে যে অ্যারাইল সাবস্টিটিউয়েন্ট, এমন অ্যারাইল কিছু সাবস্টিটিউয়েন্ট আমরা চেঞ্জ করে দিতে পারি যাতে পকেট ফিলিংটা ভালো হয়, যেমন অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর হিসেবে আমরা অ্যারাইল সাবস্টিটিউয়েন্টকে চেঞ্জ করে ফেলতে পারি যাতে করে সিলেক্টিভিটি বেড়ে যায়। এমন হতে পারে যে আমরা কিছু চেইন বা রিংকে এক্সটেন্ড করতে পারি, আবার কন্ট্রাক্টও করতে পারি, ছোটও করে ফেলতে পারি, টার্গেট বাইন্ডিংটা যাতে ভালো হয়। ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমরা এই কাজগুলো করে থাকি। দেন রিং ভেরিয়েশন, দেখা গেল যে বেনজিনের পরিবর্তে আমরা পিরিডিন ইউজ করলাম অথবা পাইরল থায়োফিন ইউজ করলাম, এতে করে বাইন্ডিং ইন্টারাকশনটা ভালো হলো, অ্যাডভার্স রিঅ্যাকশন কমে গেল। আইসোস্টিয়ার, আমরা এমনও করতে পারি যে সেম এফিকেসি শো করবে, সেম ভ্যালেন্সি সম্পন্ন আমরা অন্য আরেকটা ইয়েকে ব্যবহার করব, গ্রুপকে বা ময়টিকে আমরা ইউজ করব যাতে করে প্রপার অ্যাক্টিভিটিটা পাওয়া যায়। এমন হতে পারে যে আমরা সিম্পলিফাই করে ফেলছি একটা ড্রাগকে, অনেক বেশি কমপ্লিকেটেড একটা লিড কম্পাউন্ড, এই কমপ্লিসিটি যাতে কমিয়ে ফেলা যায় তার জন্য আমরা কিছু কাজকর্ম করব, এবং ড্রাগটা যত বেশি সিম্পলিফাইড হবে, অবশ্যই ফার্মাকোফোরকে ঠিক রেখে যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার রয়েছে, সেই 3 ডাইমেনশনাল স্ট্রাকচার যেটা মেইনলি কাজটা করে থাকবে বা রিসেপ্টরের সাথে বাইন্ড করে থাকবে, তাকে ঠিক রেখে আমরা এক্সেস বা এক্সট্রা কিছু গ্রুপকে কাটছাট করে ফেলতে পারি। যখন ওই এক্সট্রা গ্রুপকে আমরা কাটছাট করে ফেলবো তখন কিন্তু সাইড ইফেক্টস, টক্সিক ইফেক্টস এগুলো কম হতে পারে এমন না যে হবেই। আবার ওভার সিম্পলিফিকেশনও কিন্তু প্রবলেম তৈরি করতে পারে, যে পুরো ফার্মাকোফোরটাই চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু আর কাজ করবে না। তো আমরা দেখা যাবে যদি এক্সট্রা বা এক্সেস ময়েটিগুলোকে আমরা বের করে দিতে পারি, তাহলে অন্য কোথাও যে বাইন্ড করার প্রবাবিলিটি বা চান্স কমে যাবে। তারপর খুবই ইম্পর্টেন্ট আরেকটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে রিজিডিফিকেশন। যেমন আমরা জানি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এটা কিন্তু ফ্রিলি রোটেট করতে পারে, এবং যতগুলো রোটেশন হবে ততগুলো ফ্রি কনফরমেশনের উদ্ভব হবে, এবং এই জাতীয় কনফরমেশনের ফলে নতুন নতুন কনফরমেশনের ফলে কিন্তু টার্গেট বাইন্ডিং বা রিসেপ্টর বাইন্ডিং এর পরিমাণটা কমে যাবে, কারণ এক একটা রিসেপ্টর জাস্ট একটা ইউনিক কনফরমেশন নিয়েই এক্সিস্ট করে, এবং সেই ইউনিক কনফরমেশনেই সে কাজ করে। তো যদি এমনটা হয় যে ফ্রি রোটেশনের কারণে এই সিঙ্গেল বন্ডের চারপাশে ফ্রি রোটেশনের কারণে আমরা যদি প্রপার বাইন্ডিং সাইটের যে কনফরমেশনটা অ্যাটেন্ড করতে না পারি, তখন আমাদের এফিকেসি কমে যাবে, পোটেন্সি কমে যাবে ড্রাগের, তখন বেশি বেশি ডোজ দেওয়া লাগবে। তো আমরা এমন কাজ করতে পারি যে আমাদের প্রপার কনফরমেশনটা রেখে বাকি সবগুলোকে ব্লক করে দেওয়ার জন্য আমরা রিজিডিফাই করে দিতে পারি। এই ইয়েটাকে রিজিডিফাই করার জন্য নর্মালি আমরা ডাবল বন্ড বা ট্রিপল বন্ডকে নিয়ে আসি, ডাবল বন্ডকে নিয়ে আসলেই কিন্তু এটার ফ্রি রোটেশন করতে পারবে না, সুতরাং একটা নির্দিষ্ট কনফরমেশন সে লাভ করবে। অথবা আমরা রিং ফর্ম করতে পারি, যদি রিং ফর্ম করি সেক্ষেত্রেও কিন্তু রিজিডিফিকেশন হয়ে যায়। তো এই স্ট্র্যাটেজিগুলো রয়েছে যার মাধ্যমে আমরা একটা লিড কম্পাউন্ডকে অপটিমাইজ করতে পারি। এট ফার্স্ট, ভেরি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, আমরা কেন এই কাজটা করতে থাকবো? কারণ অ্যালকাইল গ্রুপস ইন লিড কম্পাউন্ড মে ইন্টারেক্ট উইথ হাইড্রোফোবিক রিজন, এমন কিছু হাইড্রোফোবিক রিজন থাকতে পারে আমাদের বাইন্ডিং সাইটের মধ্যে যার সাথে বাইন্ডিংটা হলে এফিকেসি বেড়ে যাবে। তার জন্য আমরা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টকে
ইনকর্পোরেট করব অথবা বের করে দিব। ভেরি লেন্থ, আমরা লেন্থ পরিবর্তন করতে পারি, অথবা বাল্কিনেস, আমরা কোনো বাল্কি গ্রুপ অ্যাড করতে পারি। যেমন মিথাইলের পরিবর্তে আমরা এমন করতে পারি যে সাইক্লোপ্রোপাইল অ্যাড করে দিচ্ছি, অথবা টারশিয়ারি বিউটাইল অ্যাড করে দিচ্ছি। এইরকম তিনটা, আমি এখানে মিথাইল, এখানে মিথাইল, এখানে মিথাইল, অর্থাৎ আমি বাল্কি গ্রুপ অ্যাড করে দিচ্ছি। সেই ক্ষেত্রে হয়তোবা ইন্টারেকশনটা বেশ ভালো হবে। যেমন আমরা যদি এইখানে খেয়াল করি, আমরা একটা লিড কম্পাউন্ডকে খুঁজে বের করলাম। এই লিড কম্পাউন্ড আমাদের রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটায় বাইন্ড করলো। কিন্তু আমাদের রিসেপ্টরের একটা আনডিসকভার্ড হাইড্রোফোবিক পকেট রয়ে গিয়েছে, যেটা পরবর্তীতে আবিষ্কৃত হয়। হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিড কম্পাউন্ডে কিছু একটা মিসিং রয়েছে, যেটা হাইড্রোফোবিক পকেটের সাথে বাইন্ড করতে পারত। সুতরাং এখন আমরা কি করব, আমরা লিড কম্পাউন্ডের ঠিক ওই জায়গাতেই আমরা একটা বাল্কি গ্রুপকে অ্যাড করে দিব। যখনই বাল্কি গ্রুপকে অ্যাড করব, এটা কিন্তু খুব ভালো মতে এই পকেটের সাথে ইন্টারেক্ট করতে পারছে, এর সাথে বাইন্ড করতে পারছে ভ্যান ডের ওয়ালস ইন্টারেকশনের মাধ্যমে। তো এতে করে দেখা যাবে যে এটা ভালো মতো আরো বাইন্ড করবে, এটার এফিসিয়েন্সিটা বেড়ে যাবে, এর টক্সিসিটি কমে যাবে। আবার এমন হতে পারে যে আমরা লেন্থকে চেঞ্জ করে দিতে পারি। লেন্থ এবং বাল্কিনেসকে আমরা চেঞ্জ করছি। যেমন আমরা যদি অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের কথা বলি, নাইট্রোজেন এটা আয়নিক ইন্টারাকশনের মাধ্যমে আমাদের রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। নাইট্রোজেন তার যে লোন পেয়ার রয়েছে, এটা দিয়ে সে আয়নিক ইন্টারাকশনের মাধ্যমে বাইন্ড করবে। তো এখানে একটা এরকম একটা বাধা বা অবস্টেকল রয়েছে এই সাইডে। যদি নাইট্রোজেনের সাথে বিশাল বড় একটা চেইন যুক্ত থাকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্টেকলের সাথে, বাধার সাথে সে কি করে, রিপালশন করে, অর্থাৎ এখানে বাধা পেয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ড্রাগ রিসেপ্টরের কাছাকাছি আসতে পারবে না, ইন্টারেক্ট করতে পারবে না, এতে করে এফিকাসি কমে যাবে। আমরা কি কাজ করব, এই বড় গ্রুপটাকে কাটছাট করে ছোট বানিয়ে দিব, ছোট বানিয়ে দিলেই খুব সুন্দর করে বাইন্ড করতে পারবে। আচ্ছা, ফর এক্সাম্পল, selectivity of adrenergic agents for beta adrenoceptors over alpha adrenoceptors। আমরা আলফা এবং বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের যে কনফরমেশনটা রয়েছে সেটা আমরা খেয়াল করি। আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, এই রিসেপ্টরের বেশ কয়েকটা অ্যাক্টিভ সাইট রয়েছে, যেমন আমরা যদি বলি এই লাল দুইটা পোর্শন, এখানে হাইড্রোজেন বন্ডিং রিজন রয়েছে, এবং ঠিক এই জায়গাতেও। অর্থাৎ আমরা যদি আমাদের লিড কম্পাউন্ডে এমন কিছু গ্রুপকে অ্যাড করতে পারি যারা এই হাইড্রোজেন বন্ডিং রিজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে বা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, তাহলে কিন্তু এই রিসেপ্টরের সাথে বাইন্ড করার একটা প্রবণতা বেড়ে যাবে। তৃতীয় কথা, মাঝখানে রয়েছে একটা হাইড্রোফোবিক রিজন, ভ্যান ডের ওয়ালস বন্ডিং রিজন, এবং ঠিক এই মাথায় রয়েছে আয়নিক বন্ডিং এর একটা রিজন বা একটা জায়গা। এখন আমরা একটা কাজ করি, এমন একটা ড্রাগ ডিজাইন করব যে ড্রাগটা সবগুলা রিজনের সাথেই খুব সুন্দর করে বাইন্ড করতে পারবে। ঠিক ওরকমই একটা ড্রাগ আমি যদি এঁকে ফেলি, সেটা হচ্ছে অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন। শুরুতে একটা বেনজিন ময়েটি আঁকলাম, আমরা জানি বেনজিনটা হচ্ছে হাইড্রোফোবিক, এটা ঠিক এই জায়গার সাথে বাইন্ড করবে ভ্যান ডের ওয়ালস ইন্টারেকশনের মাধ্যমে, এবং এতে দেখা যায় দুইটা হাইড্রোক্সিল গ্রুপ উপস্থিত থাকে, পরপর দুইটা কার্বন। এই দুইটা হাইড্রোক্সিল গ্রুপ কিন্তু এই দুইটা জায়গার সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে, অর্থাৎ তার সাথে যে ইন্টারেকশন বা বাইন্ডিং আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এরপর এইখানে দেখা যাচ্ছে যে এর থেকে একটু দূরে রয়েছে আরেকটা হাইড্রোজেন বন্ডিং রিজন। তো অ্যাড্রিনালিনে দেখা যায় কি যে এর ঠিক পাশের যে আলফা কার্বন, ঠিক এইখানেই একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে। দ্যাট মিনস এই গ্রুপটা কিন্তু এই রিজিয়নের সাথে বাইন্ড করতে পারে হাইড্রোজেন বন্ডিং এর সাহায্যে। তারপর একটু দূরে যে আমরা একটা আয়নিক ইন্টারেকশন পাবো, যেটা নাইট্রোজেন দিয়ে পাওয়া যায়, নাইট্রোজেন হাইড্রোজেন, এবং তার সাথে থাকে একটা CH3। এই ড্রাগটাকে আমরা বলি অ্যাড্রেনালিন, সিম্প্যাথোমিমেটিক এজেন্ট অ্যাড্রেনালিন। তো অ্যাড্রেনালিন দেখা যাচ্ছে যে আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের সবগুলো জায়গার সাথে খুব সুন্দর করে বাইন্ডিং করে। সেম ভাবে নর অ্যাড্রেনালিনে জাস্ট এই CH3টা থাকে না, এখানে থাকে NH2।
তো দেখা যাচ্ছে এই অ্যাড্রেনালিন কিন্তু খুব সুন্দরভাবে আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে। এছাড়া এই অ্যাড্রেনালিন বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের সাথেও বাইন্ড করতে পারে। আলফা এবং বিটা পুরোটাই সেম, শুধুমাত্র এখানে একটা এক্সট্রা জায়গা রয়েছে বিটা রিসেপ্টরে। এটাকে আমরা বলতেছি হাইড্রোফোবিক সাইড পকেট বা হাইড্রোফোবিক পকেট। হাইড্রোফোবিক সাইড পকেট। তো আমরা যদি এরকম করতে পারি যে এমন একটা ড্রাগ নিলাম যেখানে আয়নিক ইন্টারেকশন যেখানে হওয়ার কথা নাইট্রোজেনের সাথে, ঠিক ওই নাইট্রোজেনে আমরা বিশাল বড় একটা গ্রুপ অ্যাড করে দিলাম, যেরকম এটা হতে পারে কি আইসোপ্রোপাইল। এটা কিন্তু বেশ বড়। আইসোপ্রোপাইল একটা ময়েটি, এটা এনএস অ্যামিন হাইড্রোজেন অথবা সিএস3 মিথাইল এর তুলনায় কিন্তু এটা অনেক বড়। তো অনেক বড় হওয়ার কারণে সব জায়গাতে খুব সুন্দর করে বাইন্ড করবে, প্লাস এই যে আমাদের হাইড্রোফোবিক পকেট রয়েছে তার সাথেও কিন্তু এটা বাইন্ড করতে পারবে। তো পুরো স্ট্রাকচারটা একদম অ্যাড্রেনালিনের সাথে মিলে যায়। এটার নাম আইসোপ্রেনালিন। আইসোপ্রেনালিন। তো আইসোপ্রেনালিন যে কি করলো, এই হাইড্রোফোবিক পকেটের সাথে বাইন্ড করলো। এই আইসোপ্রেনালিন কিন্তু এই আলফা রিসেপ্টরের সাথে আর বাইন্ড করতে পারবে না। কেন পারবে না? কারণ এইখানে কোনো হাইড্রোফোবিক পকেট নাই যার সাথে সে বাইন্ড করতে পারবে। যখন ঠিক এরকম সালবিউটামল অথবা আইসোপ্রেনালিনের মতো বাল্কি গ্রুপযুক্ত কোনো স্ট্রাকচার আসে, ঠিক তখন আলফা রিসেপ্টরের সাথে এর একটা বিকর্ষণ বা রিপালশন শুরু হয়ে যায়। ঠিক এরকম, যেহেতু এখানে কোনো ধরনের পকেট নাই তাই পকেট ফিলিং সম্ভব হয় না। ঠিক এই জন্যই সালবিউটামল, টারবিউটালিন, আইসোপ্রেনালিন এই জাতীয় ড্রাগ আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না, সে বিটা রিসেপ্টরের সাথে যে বাইন্ড করবে। ঠিক এইভাবে এইভাবে এখানে যখন আমরা বড় একটা বাল্কি গ্রুপ অ্যাড করে দিব, এটা বিটা রিসেপ্টরের সাথে যে খুব সুন্দর মতো বাইন্ড করতে পারবে, কিন্তু আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না। এই জন্য আমরা বলতে পারি কি অ্যাড্রেনালিন এটা আলফা এবং বিটা উভয়ের সাথেই বাইন্ড করতে পারবে, কিন্তু সালবিউটামল এটা কিন্তু আলফার সাথে বাইন্ড করতে পারবে না। এটা সিলেক্টিভলি বিটার সাথে বাইন্ড করবে, বিটা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। তারপর প্রোপ্রানোলল, এটাও কিন্তু যেহেতু বড় একটা আইসোপ্রোপাইল সাইড চেইন রয়েছে, এটার আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না, শুধুমাত্র বিটাকেই এটা ব্লক করতে পারবে বা বাইন্ড করতে পারবে। এরপর আমরা খেয়াল করব কি যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি, যে আমরা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টকে আমরা কিভাবে আমাদের ইচ্ছা অনুসারে চেঞ্জ করতে পারি, সেই কেমিস্ট্রিটা আমরা এর পরের লেকচারে বিস্তারিতভাবে আলোচনা করব। টিল দেন, ওয়েলকাম এভরিওয়ান।